সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজিএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এতদিন রত্নগর্ভা মায়ের কথা শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন রত্নগর্ভা রাস্তা? আজকে আমরা আপনাদেরকে এমন একটি রাস্তায় দেখাবো যেটাকে রত্নগর্ভা রাস্তা বলা হয়। এই রাস্তায় অনেকগুলো মানব কল্যাণ সংস্থা রয়েছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আমাদের সাথে আছে আমাদের বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি এবং বিজিএম গ্রুপের চেয়ারম্যান আলহাজ রুবেল মাহমুদ। তিনি আপনাদের সামনে এই সমস্ত বিষয়গুলো ফুটিয়ে তুলবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। এটা হাসপাতাল, এখানে 24 ঘন্টাই কিন্তু এই হাসপাতাল খোলা থাকে। এখানে সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি করানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় এমপি সাহেব আমাদের মোহাম্মদ ইয়ারুল হক, আমরা তাকে দেখছি যে এই যে এখানে একটা বট গাছের গোড়া, আসলে এটা কিভাবে পাকা করা হলো এবং কেন কি উদ্দেশ্যে এটা পাকা করা হয়েছে? এটার উদ্দেশ্য একটাই, মানুষ মানুষের উপকারের জন্য, বসার জন্য করা হয়েছে। এটা কে বা কারা করেছে? এটি করেছে হচ্ছে মুকুল কমিশনারের পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে অর্থায়নে নাজির মেম্বার। ধন্যবাদ আপনাকে। আপনারা যে বট গাছটি দেখতে পাচ্ছেন কুচিয়ামোড়া পান বাজারের সংলগ্ন হাসপাতালের সামনে, এই বট গাছটি কিন্তু জেলা পরিষদের অর্থায়নে এই বট গাছের গোড়া কিন্তু পাকা করে দেওয়া হয়েছে। গরমের সময় এখানে কিন্তু মানুষ শান্তিতে এই বট গাছের ছায়ায় বিশ্রাম নেয়। এটি কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে কিন্তু কুচিয়ামোড়া গ্রামের সুযোগ্য মেম্বার ছিলেন জনাব নাজির হোসেন চাচা, তিনি করে দিয়েছিলেন। আপনারা সামনে যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বিজিএম ডিগ্রি কলেজ। ভিডিও শুরুতেই যেটার গেট আপনাদেরকে দেখানো হয়েছে এটাই সেই বিজিএম ডিগ্রি কলেজ। এই কলেজটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের 5 বার নির্বাচিত চেয়ারম্যান, বাহাদুরপুর ইউনিয়নের মানুষের প্রাণ মরহুম জননেতা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান। তিনি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বাহাদুরপুর ইউনিয়নবাসী তাকে এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার যে কাজ, তার যে অবদান, এটা অতুলনীয়। বাহাদুরপুর ইউনিয়নবাসী সারা জীবন তার কাজকে মনে রাখবে। এটা বিজিএম ডিগ্রি কলেজ জামে মসজিদ। এই কলেজ ঘেঁষে কিন্তু আরও একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা তু তানজিলিল কোরআন। এটাই সেই মাদ্রাসার গেট। এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হাফেজ মৌলানা আবু তোহা সাইফি সাহেব। এটি বিজিএম ডিগ্রি কলেজের প্রবেশ গেট। এই কলেজটি স্থাপিত হয়েছিল 1986 সালে এবং এই কলেজের গেটটির নির্মাণ করার জন্য সার্বিক সহযোগিতা করেছে জনাব মনিরুল ইসলাম মনি গ্রুপের চেয়ারম্যান। বিজিএম ডিগ্রি কলেজের মধ্যে যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ব্যক্তির কবর যিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, মরহুম চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এই কলেজের পাশে কিন্তু আরও একটি মহিলা মাদ্রাসা রয়েছে, জামিয়াতুর রাজ্জাক মহিলা মাদ্রাসা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং, যেটি মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার আরও একটি প্রতিষ্ঠান। আমরা সামনে এগোতেই কিছু পাটখড়ি ব্যবসায়ীকে দেখতে পেলাম, তারা তাদের কাজ করছে, পাটখড়ি বেচাকেনা করছে। এখন আমাদের বিজিএম মিডিয়ার পক্ষ থেকে তাদের সাক্ষাৎকার নেবেন আমাদের বিজিএম মিডিয়ার কর্ণধর রুবেল মাহমুদ। আমরা এখানে দেখছি যে আপনারা যে কাজগুলো করছেন, এই যে পাটকাঠি, এটা আসলে কি কাজের জন্য ব্যবহার হয়? এবং এটা পানের বরজের জন্য ব্যবহার করা হয়, পানের বরজের কাজে। এগুলো কিভাবে বিক্রি হয়? এগুলো বিক্রি হয় বাসা পাটখড়ি বিক্রি হয় আটি হিসাবে, আর এমনি ওজনে বিক্রি হয় কেজি হিসাবে। এগুলা কি এই বাজারে তো বিক্রি করেন নাকি? হয় বাজারে বিক্রি করি। আপনাদের বেচা কিনা কেমন কি হয়? হয় টুকটাক। বাজারটা, এই বাজার সম্পর্কে কিছু বলেন। বাজার আসলে কত জন্য? বাজার তো প্রায় 30-35 বছর হয়ে গেল। তো ঠিক আছে, ধন্যবাদ। যে কথা আপনারা শুনছিলেন, কুচিয়ামোড়া বাজারের বয়স কিন্তু প্রায় 30 থেকে 35 বছর চলমান এবং ভেড়ামারা উপজেলার মধ্যে কিন্তু এই কুচিয়ামোড়া পান বাজার একটি নামকরা পান বাজার। তারপর আমরা আবারও সামনের দিকে এগোতে শুরু করলাম। সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তায় 2 ধার দিয়ে কিন্তু অনেকগুলো বিল্ডিং নতুন করে তৈরি হয়েছে। রাস্তার মোড় ঘুরতেই আমরা সবুজ ভাইয়ের সঙ্গে দেখা পেয়ে গেলাম। এখন সবুজ ভাইয়ের থেকে আমরা এই রাস্তা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। কি কি ধরনের সুযোগ সুবিধা বা সমস্যা মনে হয় আপনাদের? এই রাস্তার সুযোগ সুবিধা, এই রাস্তাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, হাসপাতাল থেকে শুরু করে হাসপাতাল, মসজিদ সংলগ্ন মাদ্রাসা, এই পাশে কলেজ। যেটা মাঝে মধ্যে হয় যে এই যে গাড়ি যাতায়াতে হর্নের কোনো তোয়াক্কা নেই। তারপরে বিভিন্ন নির্মাণের সময় বালি ফেলা, খোয়া ফেলা, এগুলো রাস্তার উপরেই ফেলা হয়। অনেক সময় রাস্তা বন্ধ করেও কাজ করা হয়। তো কর্তৃপক্ষ যদি
যারা আছেন তারা যদি এটা দেখেন যে তাদের কাজের জন্য যাতে পথ চলতি মানুষের কোনো সমস্যা না হয় বা রাস্তার উপরে যাতে বাল ফেলা না হয়, এগুলোর দিকে খেয়াল রাখলেই মোটামুটি হবে। হ্যাঁ, ধন্যবাদ সবুজ ভাই। আমরা আপনার এই সুচিন্তিত মতামত আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যে কথা বলছিলেন সবুজ ভাই, আসলে এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কারণ এখানে হাসপাতাল, মাদ্রাসা, স্কুল, কলেজ সবকিছু এই রাস্তায় আছে। আমরা এই রাস্তার পাশে যে কোনো স্থাপনা তৈরি করার সময় ইট বালিগুলো রাস্তার থেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করব, এবং এখানে যারা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদেরকে অনুরোধ করব যত্রতত্রভাবে হর্ন যেন না বাজানো হয়, কারণ এখানে পড়াশোনা করা হয়, হাসপাতালে অনেক রোগী থাকে। আমরা দেখতে পেলাম এই রাস্তায় কিন্তু অনেকগুলো বিল্ডিংয়ের কাজ চলছে। আমার সামনে দোতলা ভবন বিশিষ্ট আরেকটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু আমাদের মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসাটি রয়েছে, এবং তার পাশে কিন্তু মহিলা মাদ্রাসার কাজ চলছে, 2 তলা ভবন বিশিষ্ট। এটা কাতার চ্যারিটির মাধ্যমে এই মাদ্রাসার কাজটি হচ্ছে। আমাদের মাধবপুর গ্রামের গর্বিত সন্তান হাফেজ শফিকুল ইসলাম ভাই, তার মাধ্যমে, তার হাত ধরে কিন্তু এই মাদ্রাসাটি তৈরি হচ্ছে। তিনি বিদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই মাদ্রাসাটি করতে সহযোগিতা করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন মদিনাতুল উলুম এতিমখানা তার সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নতুন ভবন তৈরি হচ্ছে, 2 তল বিশিষ্ট ভবন। এটা এতিমখানায় এতিমদের জন্য এই ভবনটা তৈরি হচ্ছে। আমরা এই ভবনের আন্তঃপ্রান্ত বিস্তারিত আপনাদের দেখাবো, আসলে কাদের অর্থায়নে কিভাবে জমিদাতা কে এবং সবকিছু মিলে এই ভবনটা আমরা আপনাদের দেখাবো। আসেন আমরা সামনের দিকে আগে দেখি ভবনে কিভাবে কি রুম বিশিষ্ট কি হচ্ছে না হচ্ছে, এখন কোনো চাকরি চলছে। থেকে ঘুরি থেকে ঘুরি, এটা মনে হয় একটা রুম হবে। এটা হ্যাঁ, এটা তো একটা রুম। এখানে দেখতে পাচ্ছেন আপনার 2টা জানলা বিশিষ্ট একটা অনেক বড় রুম এটিমদের জন্য। প্লাস শুধু এটিমরা এখানে থাকবে না, এখানে থাকা খাওয়া সেই সাথে হচ্ছে তাদের লেখাপড়া সব সবকিছু এইখানে। আরেকটা রুম, এটা অনেক বড় রুম, ক্লাসরুম হবে এগুলা। এই পাশে আরেকটা রুম। আমরা এদিকে আরো সামনের দিকে যাই, এখানে আরেকটা অনেক বড় রুম হচ্ছে, এটা অনেক কাজ চলমান। আমরা সামনে দিয়ে যাই, এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আসলে এটা যাদের অর্থায়নে আসলে এই বিল্ডিংটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাতার চ্যারিটি, কাতার চ্যারিটি, এটা হচ্ছে মস্কিউ প্রজেক্ট এর আওতায় এই বিল্ডিংটা নির্মাণ হচ্ছে 2024-25 অর্থ বছরে। তো তাদের আর্থিক সহযোগিতায় এই বিল্ডিংটা টোটালি হচ্ছে নিচতলা এবং দোতলা দিয়ে প্রায় 8,000 স্কোয়ার ফিট, আর এখানে প্রায় 10 কাঠা জায়গা, এই বিল্ডিংটার জন্য 10 কাঠা জায়গা বরাদ্দ হয়েছে। এই 10 কাঠা জায়গা এই বিল্ডিং এর জন্য দান এককালীন মানে দান করেছিলেন। আপনারা জানেন যে এটা আমাদের ঠাকুরদুলাপুর গ্রামের গর্বিত সন্তান, স্মার্ট মনের মানুষ জনাব আব্দুল মতিন, ওনার প্রত্যেক সম্পত্তি এইটা। উনি এই সম্পত্তিটা নিঃশর্ত ভাবে এখানে এই মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য, এতিমখানা নির্মাণের জন্য উনি এই 10 কাঠা জায়গা এখানে দান করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, এবং আমরা এই প্রকল্পের সাথে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা শুনছিলেন এই বিশাল মাদ্রাসাটি তৈরি করার জন্য বিশাল মনের পরিচয় দিয়েছেন এই ঠাকুরদৌলতপুর গ্রামের সন্তান আব্দুল মতিন চাচা। এখন যাকে দেখতে পাচ্ছেন তার হাত ধরে এই মাদ্রাসাটি কিন্তু তৈরি হচ্ছেন। তিনি এই মাদ্রাসা তৈরি করার প্রধান মিস্ত্রি। এখন আমরা তার সাথে কথা বলবো। আমরা এখন এই প্রজেক্টে আসলে যিনি হেড মিস্ত্রি তাকে আমরা কাছে পাইছি। উনি এই বিল্ডিং এবং এই কাজ সম্পর্কে ওনার থেকে আমরা বিস্তারিত শুনবো এবং জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম যদি বলতেন।
আশরাফুল, মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই, আসলে আপনার বাড়ি, দেশের বাড়ি কোথায়? বগুড়া। শুধু বগুড়া থেকে আপনি কুষ্টিয়াতে আসছেন কাজে? আচ্ছা, অনেক ভালো। এই কুষ্টিয়ার এই অঞ্চলটা আপনার কাছে কেমন মনে হয়? না, খুব ভালো, যথেষ্ট ভালো। আচ্ছা, আমাদের এখন এই বিল্ডিং এর বিস্তারিত আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে আসলে এই অবপাড়া গায়ের মধ্যে এত বড় একটা বিল্ডিং, আসলে এটা কারা কিভাবে করতেছে, কাদের টাকা হচ্ছে বা কিভাবে হচ্ছে, এটা যদি একটু বিস্তারিত বলতেন। বাইরের টাকা দেয়, বাইরে আসতে পারে। বাইরে আসতে টাকা আসলে যারা দিচ্ছে তাদের ওই আমরা ওখানে সাইনবোর্ড দেখলাম, কাতার সোসাইটি, কাতার চ্যারিটি, সরি কাতার চ্যারিটি, তাদের অর্থায়নে। তো তাহলে আপনি এখানকার কি এই কাজের ঠিকাদার, জি, এই বিল্ডিং এর ঠিকাদার? জি। আমি ঠিকাদার না, আমি হেড মিস্ত্রি। আপনি হেড মিস্ত্রি। আচ্ছা, এবার আপনার কাছে আর একটি শেষ প্রশ্ন করবো যে এই যে বিল্ডিংটা হচ্ছে আসলে এটার কাজের মান কেমন কি হচ্ছে? না, মান ভালো আছে, অনেক ভালো আছে। অনেক ভালো আছে। এখানে আসলে কয়টা ক্লাসরুম হবে? ক্লাস বোধহয় নিচে একটা, দুইটা, তিনটা মানে ক্লাস। নিচে 3টা ক্লাসরুম আর উপরে উপরে মনে হয় দুইটা। 2টা ক্লাসরুম। জায়গা তো অনেক বড়, তাহলে রুম গুলো অনেক বড় বড় ক্লাসরুম হবে। 3 রুম মিলে একটা room। তো এটা তো মূলত এতিম ভবন, এতিমদের জন্য। তো ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে, আপনার সুদীর্ঘ সেই বগুড়া থেকে সেই কুষ্টিয়াতে পরিশ্রম করে একটি বলবো যে এটা আসলে দিনের পথের কাজই আর কি, এতিমদের জন্য, যেহেতু বিল্ডিং শ্রম, আসলে টাকা পয়সা মানুষ বিভিন্ন ভাবে ইনকাম করে, যে আপনার যে সেই প্রায় 150 কিলো দূর এখান থেকে বগুড়া, এর তো আরো বেশি, সেখান থেকে এসে যে এখানে তো আপনারা নিজেরাই রান্না বাড়া করি, থাকা খাওয়া করি, হ্যাঁ, নিজেরাই রান্না বান্না তাহলে এই যে করে, পরিবার থেকে পরিবার পরিজন সেটা কি কষ্ট করে কাজ করতেছেন। ধন্যবাদ আমাদের কুষ্টিয়ার পক্ষ থেকে, কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। অনেক। আপনারা তখন এই বিল্ডিং এর হেড মিস্ত্রির কথা শুনছিলেন। তিনি বলছিলেন আসলে আমাদের কুষ্টিয়া জেলার মানুষ কেমন। আমার মনে হয় আমাদের কুষ্টিয়া জেলার প্রত্যেকটি মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ এবং তারা অত্যন্ত সহজ সরল মনের মানুষ হয়। এই যে আমরা এখন এতিম ভবনের দোতলায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান। আসলে আমরা আশা করতেছি যে এই প্রজেক্টের কাজ এই বছরের এপ্রিল মে নাগাদ এই কাজ শেষ হবে। কাজ খুব দ্রুত গতিতে চলতেছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে উপরে প্রত্যেকটা জায়গায় খুব সমানভাবে কাজ এগিয়ে চলছে। তাহলে এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা আশা করি যে এই অত্র এলাকার এতিম দুস্থ যারা আছেন তাদের বিনামূল্যে থাকা খাওয়া লেখাপড়া এবং খেলাধুলা সহ সার্বিক তাদের মানসিক ভাবে গড়ে তোলার এই দায়িত্ব এই মদিনাতুল হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার দায়িত্ব তাদের নিচ্ছে। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আমার সামনে দিকে আরেকটি ভবন হচ্ছে, যেটা এই এই বিল্ডিং এর একটা অংশ। এই পাশে এই বিল্ডিং এর পশ্চিম পাশে আমরা আপনাদের দোতলা থেকে দেখাবো যে কাজের কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এই জায়গাটাতে আসলে আমরা আরো 6 কাঠা জায়গা এখানে আমাদের কিনতে হয়েছে। আপনারা দেখেন এই 6 কাঠা জায়গা, এটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়েছে। এখানে একটি গাছ এই জায়গার মধ্যে আছে, যারা জায়গাটা দিয়েছে বিক্রি করছে আর কি, তারা এই গাছটা সরাই নিচ্ছে কেটে। তো সব মিলে এটা হবে আমাদের একটা হচ্ছে মসজিদ। মসজিদ এতিমদের জন্য হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদের প্রকল্প। 4 কাতার এবং বারান্দা 2 কাতার, মোট 6 কাতার বিশিষ্ট মসজিদ হবে। তো এই কাজটা চলমান, এই কাজটা শেষ হইলে আমরা আপনাদের আবারও দেখাবো। আমরা এখন যাই সামনের দিকে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মাদ্রাসা, যেটা আসলে মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মূল ভবন এবং মূল জায়গা, যেখান থেকে এই সবকিছু পরিচালিত হয়। এই মদিনাতুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা সবকিছু আমরা এখন সেখানেই যাব। আপনারা আমার সাথে আসেন। সবকিছু কিন্তু একই এরিয়ার মধ্যে, মাত্র 500 মিটার জায়গার মধ্যেই, কিন্তু 500 মিটার রাস্তার মধ্যেই কিন্তু সবকিছু সংশ্লিষ্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটি পারিবারিক কবরস্থান, আর এই পারিবারিক কবরস্থান সংলগ্নই হচ্ছে আমাদের এখানে মাদ্রাসা।
আপনারা জানেন যে এই মাদ্রাসার জমিদাতা কিন্তু তাদের এই পারিবারিক কবরস্থান। এই প্রথমে কিন্তু এটা তাদের জমি দানের মধ্য দিয়েই কিন্তু এখানে এই মাদ্রাসাটা ফাউন্ডেশন বা সবকিছু শুরু হয়। এরপরে এই যে আমাদের মুলিয়াতুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার মূল সাইনবোর্ড, এটা সাইনবোর্ডটা হচ্ছে আমাদের মাদ্রাসার মূল সাইনবোর্ড। আর এইটা হচ্ছে এই বিল্ডিংটা 2021-22 প্রজেক্ট। এটার অর্থায়ন হচ্ছে কুয়েত সোসাইটি ফর সোশ্যাল টেকনোলজি সাপোর্ট, SSTS এর অর্থায়নে এই বিল্ডিংটা হয়েছে। আপনারা জানেন যে কুয়েত যে দাতা সংস্থা, তাদের অর্থায়নে মূলত এই কমপ্লেক্স ভবনটা আমরা পাইছি। এই কমপ্লেক্সের মধ্যে আছে একটি মসজিদ, একটা হিফজ বিভাগ, হিফজখানা, এবং হচ্ছে একটা কিতাব বিভাগের জন্য একটা কিতাবখানা। তার সাথে আছে ছাত্রদের প্রায় 100 ছাত্রদের থাকার হোস্টেল, যেটা ছাত্রাবাস, এবং আরো আছে 3টা গেস্ট রুম আছে। সব মিলে এটা প্রায় 3 কোটি টাকার প্রজেক্ট ছিল। প্রায় এটার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন আমরা আসলে ভিতরে যেতে পারছি না, এখন ক্লাস টাইম, এখন মাদ্রাসায় ক্লাস চলছে। এখন আমরা হয়তো ভিতরে গেলে ক্লাসে বিঘ্ন করবে। আমরা অন্য সময় আপনাদের এটা নিয়ে কথা বলবো, দেখাবো। আমরা সামনের দিকে যাই। এটা মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মসজিদ। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা মাধবপুর সরকার পাড়া যাওয়ার রাস্তা। মাদ্রাসার একদম সামনে দিয়ে হেরিং করা রাস্তা। এই মাদ্রাসাটা কিন্তু মাধবপুর সরকার পাড়ার মধ্যে অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসলে আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আপনারা আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিকে চলে গেল। আর আমার এই সামনে এই দিক দিয়ে যে রাস্তাটা গেল, আসলে এই রাস্তা, এই যে এইদিকে যে রাস্তাটা, যেদিক দিয়ে আমরা আসলাম, এই রাস্তাটা হচ্ছে মূলত মাধবপুর সরকারপাড়া এবং ঠাকুরদৌলতপুর পশ্চিম পাড়া, এই দুইটা গ্রামের মানে দুইটা গ্রামের ক্ষুদ্র অংশকে কুচিয়ামরা প্রধান যে পান বাজারটা, তার সাথে এই রাস্তা দিয়ে সংযোগ হয়েছে। কিন্তু এই রাস্তার মাঝে আপনার যে পর্যন্ত আমরা আসলাম, এর মধ্যে কতগুলা মানে জনকল্যাণকর প্রতিষ্ঠান আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এর মধ্যে আছে এখানে একটি মাদ্রাসা। এই মাদ্রাসা শুধু হাফেজিয়া মাদ্রাসা না, এখানে হচ্ছে নুরানি বিভাগ সহ আছে। এই নুরানি বিভাগে প্রায় 300-র উপরে ছাত্র আছে, ছাত্রছাত্রী। ক্লাস 3 পর্যন্ত নুরানি বিভাগটা এখানে পরিচালিত হয়ে থাকে। এর পাশাপাশি এখানে কিতাব বিভাগ আছে, এর পাশাপাশি এখানে হেফজ বিভাগ আছে, এর পাশাপাশি মক্তব আছে। সব মিলে একটি কওমি মাদ্রাসা যে ধাঁচে যে আদলে চলে আর কি, ঠিক সেভাবে এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। 2015 সাল থেকে এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত। এর আগে এই মাদ্রাসাটা এই গ্রামেরই অন্যত্র জায়গায় ছিল। আমরা পিছনের দিকে একটি এতিমদের জন্য ভবন তৈরি হচ্ছে আপনাদের দেখাইতে, আপনারা দেখছেন যে একটি এতিম ভবন তৈরি হচ্ছে, যেখানে প্রায় 100-র উপরে এতিমদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে। তার একটু আগে আমরা দেখাইছি যে একটি মহিলা মাদ্রাসা আছে, যেখানে প্রায় 70-80 জন মেয়ে মাদ্রাসা ভিত্তিক তারা কওমি মাদ্রাসা আছে, তারা সেখানে শিক্ষা গ্রহণ করতেছে, মহিলা মাদ্রাসা। আর তারপর সামনেই আমরা আপনাদের দেখাইছি, আপনারা দেখেছেন যে এই এতটা অঞ্চলে তথা বাহাদুরপুর, মোকারামপুর, জমিয়াদহ 3 ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী কলেজ, BJM ডিগ্রি কলেজ, সেটাও এই রাস্তার সাথেই প্রতিষ্ঠিত। তারপরেই আপনাদের তার আগে একটু দেখাইছি যে এই কলেজ সংলগ্ন একটি সুন্দর জামে মসজিদ আছে। তার সাথে আমরা দেখাইছি এখানে হচ্ছে একটি হেলথ স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেখানে বিনামূল্যে প্রতিদিন, মানে সপ্তাহে 6 দিন বিনামূল্যে রুগী দেখা হয় এবং সেই সাথে ওষুধ বিতরণ হয়। এটা সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান।
আর তার পিছনেই আছে হচ্ছে আমাদের সেই কুচিয়ামুড়া ঐতিহ্যবাহী পান বাজার। তো দর্শক শ্রোতা, চলেন আমরা একটু রাস্তার সামনের দিকে, এই রাস্তাটার দিকে যাব। আসলে আমরা আমাদের উদ্দেশ্য যে আমরা এই মানুষের যাতে রাস্তাঘাটে চলাফেরা করতে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা, আমরা এইগুলোর দিকে একটু নজর দেব। আমরা সামনের দিকে আগাই। আসলে এটা একটা গ্রামীণ জনপদের কার্পেটিং রাস্তা। আসলে যে রাস্তাগুলা পিচ 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 ঢালা রাস্তা। আসলে আপনারা দেখেন যে যে এই রাস্তার অনেক অংশ কিন্তু আবর্জনা, এক পাশে আর এক পাশে বালি। এই যে এই রাস্তাগুলা যত্র মানে ঠিক মতো পরিচর্যার অভাবে কিন্তু রাস্তাগুলা খুব অল্প সময়ে নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো, তো তারা যেন এই রাস্তার রক্ষণাবেক্ষণটা ঠিকঠাক মতো করে। আমরা সামনের দিকে আরো সামনে যাব, দেখেন সামনের দিকে আরো অনেক বেশি রাস্তাটা সংকীর্ণ হয়ে আসছে। আসলে এই রাস্তাগুলো তো হওয়ার কথা 10 ফিট, এখন আমরা যেটুকু পাচ্ছি 2 সাইড থেকে 2 ফিট রাস্তা কিন্তু নষ্ট হয়ে গেছে। যে ঘাস, রাস্তার উপরে ঘাস চলে আসছে, রাস্তার উপরে এই যে মাটি চলে আসছে, রাস্তার উপরে আগাছা চলে আসছে। আপনারা দেখেন আরো সামনের দিকে গেলে আরো ভয়াবহ অবস্থা, যেটা আসলে গ্রামীণ জনপদের এই রাস্তাগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। এটা যদি সমাজের কোন গোষ্ঠী যদি এটার বিষয়ে যদি আগা আসে, তাহলে সবাই যদি প্রতিদিন বিনা পারিশ্রমিকে 1 ঘন্টা করে যদি শ্রম দেয়, তাহলে হিসাবে এই রাস্তাঘাট গুলা পরিষ্কার করা খুবই সহজ। এই যেখানে দেখেন যেটা একটা ময়লার স্তূপ, তো ভাগাড় তৈরি হয়ে গেছে, যার অনেক অংশ রাস্তার উপরে চলে আসে। এটা যদি তারা রাস্তার নিচে খাদে ফেলতো, তাহলে এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আসলে যে রাস্তা দিয়ে আমরা আসলাম, আসলে তো বলতে হয় যে এদিকের পরিবেশ টোটালি একটা শিক্ষার পরিবেশ, শিক্ষা নগরী হিসেবে খ্যাত এই অঞ্চলটা। এখানে একটা টার্নিং জায়গা, অথচ এই টার্নিং এর রাস্তার উপরে এখানে দেখেন যে কিভাবে মাটি ফেলে রাস্তাটাকে, সব মিলে মোটামুটি এই রাস্তার সামনের দিকে যত যাচ্ছি ততই প্রতিবন্ধকতা। রাস্তার যে 4-5টা মাঝখানটা ছাড়াই যে আমরা রাস্তার প্রায় 1 ফিট আগাছা, এই যে 1 ফিটের বেশি রাস্তা নষ্ট হয়েছে। আসলে আরো আরো সামনে যাবো। তবে আমরা অল্প দিনেই আমরা আমরা যে আমাদের যে বিজিএম মিডিয়া, আমরা বিজিএম মিডিয়ার থেকে আমরা চেষ্টা করব যে আগামী দিনে আমরা একটা টিম তৈরি করব। ছোট ছোট টিম, একটা টিমে 8 জন 10 জন 20 জন এরকম ভাবে টিম তৈরি করি। এই রাস্তার পাশের এই যে আগাছাগুলা, রাস্তাগুলা পরিষ্কার করার জন্য আমরা একটা টিম তৈরি করব। এই বিষয়ে আসলে আমাদের কারো মানে সবারই সার্বিক সহযোগিতা দরকার। আসলে সাহায্য না, সার্বিক সহযোগিতা আমরা চাই সবার থেকে, যে আমরা যে কাজগুলা করবো এই কাজে সবাই যদি আমাদের অনুপ্রাণিত করে, এটা হবে আমাদের হচ্ছে চাওয়া আপনাদের সবার কাছে। এই সহযোগিতাটুকু পেলেই হবে। আমরা অলরেডি এটা গ্রামের মধ্যে এখন চলে আসছি। আমাদের সামনে গ্রাম, এখানে আহ, 2 পাশে দুটো এই একটা আমাদের বাম পাশে দেখেন সুন্দর একটা দ্বিতল ভবন। এই বাড়িটা হচ্ছে আমাদের ঠাকুরদলাপুর গ্রামবাসী জনাব রবিউল ইসলাম রবি। উনি একজন পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন দীর্ঘদিন। এখন উনি অবসরে আছেন। ওনার 2টা ছেলে দেশের বাইরে প্রবাস জীবন যাপন করে। আমি যতটুকু জানি যে তাদের ছেলেদের অর্থায়নে উনি এত সুন্দর একটি বাড়ি আহ, এই গ্রামের মধ্যে কমপ্লিট করতে সামর্থ্য হয়েছে। আর আমাদের এই পাশে সামনে এটা আমার মানুষের বাড়ি। ওনার বাড়ি কুচিয়ামুড়া। ওনার নাম হচ্ছে আখম আবুল খায়ের। উনিও প্রবাস জীবন যাপন করে, উনিও এখনো প্রবাসেই আছেন। ওনার এটা প্রত্যেক ভিটার উপরে উনি বাড়ি করতেছেন।
তো সার্বিক মিলে আমরা আর সামনের দিকে যাবো। তো গ্রামীণ জনপদটা আসলে যেমন হয় আর কি, দেখেন যে সামনে এক ধারে রাস্তার ধারে এই রাস্তাটা খুবই বাঁক এলোমেলো, কিছু দূর পর পরই মানে 50 মিটার 60 মিটার পর পরই এমন এমন টান, ইউ টার্ন বলা যায়, কোথাও ইউ টার্ন কোথাও এল টার্ন। আমরা ডান পাশে যে পানের বরফ দেখতে পাচ্ছি, আসলে অনেকেই পানের বরফ সম্পর্কে জানেন বা অনেকেই জানেন না। যে পানটা আমরা খাই আসলে এইভাবে আমাদের এলাকায় এই পানটা চাষ হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আপনার যদি নাম বলতেন। আমার নাম আব্দুল গফুর, দুর্গাপুর গ্রাম, ঠাকুরদৌলতপুর। ঠাকুরদৌলতপুর। আমরা এখন কথা বলতেছি জনাব মোহাম্মদ আব্দুল গফুর, ঠাকুরদৌলতপুরের গর্বিত সন্তান, ঠাকুরদৌলতপুরের স্মার্ট মানুষ। আপনি আসলে কোথায় গিয়েছিলেন? পানহাটে গেছিল, আমরা পান বাজারে পান বাজারে। পান বেচা কেনার উদ্দেশ্যে গেছিলেন। পান বেচা কেনা করে আসলো। তা আমরা তো যতটুকু জানি যে এই ঠাকুরদৌলতপুর তথা বাহাদুরপুর ইউনিয়নের মানুষের হচ্ছে প্রধান অর্থকারী ফসলই হচ্ছে পান। আর এই এখনই হচ্ছে পানের মৌসুম। তো এই মৌসুমে আপনি পান আজকে বাজারে পান বিক্রি করে আপনার কেমন মনে হচ্ছে? বাজারে ভালো বা মানে আপনার পানের কি ন্যায্য মূল্য পাইছেন না বা কম পাইছেন? পানের বাজার ভালো, এক তাহলে বলতে পারি যে ন্যায্য মূল্য পাইছেন আপনি। কিনে তো পয়সা পেয়েছে। তো ধন্যবাদ আব্দুল গফুরকে। আমরা গতবার চাইতে এবার পানের বাজার ভালো। গতবার বছর চাইতে এই বছরটা ভালো। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের শরীর সুস্বাস্থ্য সবকিছু ভালো থাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সুপ্রিয় শ্রোতা, আপনারা আসলে যে পান বরজের কথা শুনছিলেন একটু আগে ঠাকুরদারপুর গ্রামের আব্দুল গফুরের মুখ থেকে, আমি এখন সেই পানের বরজের সাথেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পানের বরজ, এর ভিতরে আসলে আমরা যদি আপনাদের দেখাতে যাই তাহলে এটা একটু ইয়ে করতে করা লাগবে, হয়তো এই পানের বরজলার ক্ষতি হবে, আমরা সেটা চাচ্ছি না। আসলে এটা হচ্ছে এই বাহাদুরপুর ইউনিয়নের মানুষের, গ্রামীণ জনপদ এই বাহাদুরপুর ইউনিয়ন, তাদের হচ্ছে প্রধান অর্থকারী ফসলের হচ্ছে মূল মানে কৃষি খাত। এই পান চাষটাই হচ্ছে এই ইউনিয়নের মানুষের প্রধান কৃষি খাত। আপনারা জানেন যে গত বছর এই 2024-এর বৈশাখে এপ্রিল মে মাসের দিকে আমাদের রাইটা থেকে প্রায় মালিপাড়া নিচ পর্যন্ত কয়েক হাজার পানের বরজ আগুনে ভস্মীভূত হয়ে গেছিল। এই জন্য এই এলাকার মানুষ সেই শোক মানে তাদের সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। তারা এখনো সেই শোকে ওই যে মানে কিভাবে বোঝাবো যে তারা এখনো ওই দুঃখ কষ্ট, তাদের যে আর্তনাদ, তাদের কোটি কোটি টাকার সম্পদ আগুনে বিনষ্ট হয়েছে, তাদের সেই আর্তনাদ এখনো অনেকে বলতে পারেনি। সে যাই হোক, মানুষ যুদ্ধ করবে, মানুষ আবার ঘুরে দাঁড়াবে, এটাই হচ্ছে মানুষের ধর্ম। তারা তাদের মতো করে আবার পুনরায় তারা তাদের সেই পানির বরজ গুলাকে, আমরা যাব আবার সেই এলাকাতেও আমরা যাব। একদিন আমাদের এই বিজেএম মিডিয়া আপনাদের সেটা দেখাবে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো আমরা বিজেএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।